হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে হারের পর মোহনবাগান কোচ মলিনা সমস্ত দায় নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন। তাই তিনি বলেছেন যে ছেলেদের দোষ দিয়ে লাভ নেই, তিনি কিন্তু সমস্ত দোষ নিচ্ছেন। তিনি সমস্ত দোষ নিলেও মোহনবাগানের হারের কারণ হিসাবে কিন্তু অনেকগুলো কারণই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কোচের ভুল সিদ্ধান্ত, ম্যাচ চলাকালীন যে ম্যাচ রিডিং সেটা কিন্তু একদমই তিনি ভুল করেছেন এবং ভুলভাল সাবস্টিটিউশন করিয়েছেন, যার ফলে কিন্তু মোহনবাগানের খেলাটা থেকে হারিয়ে যায়। এছাড়াও মোহনবাগানের ডিফেন্স নিয়ে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান কিন্তু আজ অবধি করতে পারলো না ম্যানেজমেন্ট। কোনো প্রপার সেন্ট্রাল ব্যাককে কিন্তু নিতে পারলো না এবং এতদিন হয়ে গেল একজন ভালো সেন্ট্রাল ব্যাক, ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক যদি না নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের ব্যর্থতাই। কারণ এত টাকা খরচ করে বিভিন্ন দল গড়েছে কিন্তু সেখানে কিন্তু প্রপার যেখানে যেখানে প্লেয়ার প্রয়োজন সেইখানে কিন্তু প্লেয়ার কিন্তু ম্যানেজমেন্ট আনতে পারেনি। এটা ম্যানেজমেন্টের একটা ব্যর্থতা বলাই যায়। তো এখনও সময় রয়েছে, ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলে এখনও কিন্তু সুযোগ রয়েছে নতুন প্লেয়ার আনার। তো সেটা কিভাবে করবে সেটা ম্যানেজমেন্টই জানে, তো সেই বিষয়ে পরে আসছি। এছাড়াও আরও হারের কারণ হচ্ছে 3 ম্যান ডিফেন্সে খেলা, যেখানে প্রপার সেন্ট্রাল ব্যাক মোহনবাগানের নেই এবং দুজন বিদেশির মধ্যে একজন বিদেশি যদি চোট পেয়ে উঠে যায় সেক্ষেত্রে সেই জায়গায় সেই খেলার মতন যোগ্যতা নেই, সেই ফরমেশনে খেলারও তাহলে দরকার নেই। তো সেটাও কিন্তু মলিনার একটা ভুল ডিসিশন, যার ফলস্বরূপ কিন্তু মোহনবাগানকে কাল হারতে হয়েছে। এবং আশিস রায়ের মতন প্লেয়ার যিনি সাইড ব্যাকে খেলেন এবং সাইড ব্যাকেও তিনি এই মুহূর্তে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না, তো সেই প্লেয়ারকেও সেন্ট্রাল ব্যাকে নিয়ে আসা হয়েছে। তারও কিন্তু একটা কারণ রয়েছে এই হারের পেছনে। তো সব মিলিয়ে অনেকগুলো কারণই উঠে আসছে, সেই কারণগুলো আর আলোচনা করে নতুন করে লাভ নেই। মোহনবাগানকে এগোতে হবে সামনের দিকে। তবে মোহনবাগানের জন্য কিন্তু আরও একটা খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্সের ভরসা আলবার্টো রড্রিগেজ, তিনি গতকাল চোট পেয়েছিলেন, তোমরা দেখেছো খেলা চলাকালীন, এবং তিনি কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যায়। যা খবর পাওয়া যাচ্ছে আইএসএল এর প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে না। এটা কিন্তু সবথেকে একটা বাজে খবর, কারণ এখনও প্রপার সেন্ট্রাল ব্যাক, ভারতীয় সেন্ট্রাল ব্যাক নিতে পারেনি। তার উপর ডিফেন্সের যে দুজন বিদেশির মধ্যে একজন বিদেশি যদি অফ হয়ে যায় তাহলে ডিফেন্সকে সামলাবে। দীপেন্দুর মতন প্লেয়ার আছে ঠিকই, কিন্তু দীপেন্দুর মতন প্লেয়ারের উপর কিন্তু কাল ভরসা রাখতে পারেনি মলিনা। যেটা যদি তিনি রাখতে পারতেন, দীপেন্দু কিন্তু ভরসার মান রেখেছে প্রত্যেকটা ম্যাচে। তো আইএসএল এর ম্যাচে তার উপর ভরসা রাখতে হবে। এছাড়াও কিন্তু মোহনবাগান ডিফেন্সকে 3 ম্যান থেকে 4 ম্যান ডিফেন্সে কিন্তু নিয়ে আসতে হবে, না হলে কিন্তু মোহনবাগান ডিফেন্সে প্রচণ্ড রকম চাপ পড়ছে। তো এই জিনিসটা কিন্তু কোচকে দেখতে হবে, এটার একটা বাজে খবর মোহনবাগানের জন্য। এছাড়াও কিন্তু মোহনবাগানের জন্য আরও বাজে খবর হচ্ছে 3 দিন মোহনবাগানের অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে। কী জন্য ছুটি দেওয়া হয়েছে 3 দিন, তার কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তার মধ্যে জেসন কামিংস তিনি কিন্তু চলে গেছেন বাইরে ঘুরতে, ব্যাংককে ঘুরতে চলে গেছেন। অর্থাৎ মোহনবাগানকে দেখা যাচ্ছে মাঠে যখন প্লেয়াররা নামছে দেখা যাচ্ছে এখনও কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ফিট নয়। অর্থাৎ প্রিসিজন ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু মোহনবাগান প্লেয়াররা মাঠে 60 মিনিট বা 70 মিনিটের পর কিন্তু অনেকটাই হাঁপিয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু খেলায় প্রভাব পড়ছে। এবং তারপরেও এই ছুটিটা দেওয়ার কি কারণ বোঝা গেল না। আইএসএল শুরু হতে এখনও 10-12 দিন বাকি, তার আগে যদি মোহনবাগান এই কন্ডিশনটা থেকে যদি বেরোতে পারতো, ঠিকভাবে প্র্যাকটিস করে আবার যদি প্লেয়ারদের কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে পারতো তাহলে কিন্তু ভালো হতো। তা না করে উল্টো কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে মোহনবাগানের জন্য। আমরা গত বছরও দেখেছিলাম জুয়ান ফার্নান্ডো থাকাকালীন যে অহেতুক ছুটি দিয়ে কিন্তু প্লেয়ারদের যে ফিটনেস, সেই ফিটনেসটাকে নষ্ট করছে এবং জেসন কামিংস প্রায় ঘুরতে চলে যাচ্ছেন। হাওয়াস আসার পর জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এবার কিন্তু আবার দেখা যাচ্ছে যে কালকের এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে, সমর্থকরা এতটা মুষড়ে পড়েছে, তারপরেও জেসন কামিংসের মতন এরকম প্লেয়ার তিনি কিন্তু আজকেরই চলে গেছেন ব্যাংককে। তো 3 দিন ছুটি দেওয়ার কারণ কি তারও কিন্তু ব্যাখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এটাও কিন্তু ম্যানেজমেন্টের একটা ব্যর্থতা, যে ঠিক মতন সামলাতে পারছে না প্লেয়ারদের বা ভুলভাল ছুটি দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু খেলাতেও তার প্রভাব পড়ছে। তো এখনও মোহনবাগান কিন্তু ঠিক মতন শেপটা নিজেদের আনতে পারেনি, যেটা কিন্তু একটা সমস্যা তৈরি করছে মোহনবাগান টিমের। মলিনা তার কিন্তু কোচিং এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নয়, সেটা নিয়ে কিন্তু আগেই আলোচনা হয়েছে। তারপরেও তার উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্টের একটা স্বভাব রয়েছে, এই ম্যানেজমেন্ট যখন এটিকের সাথে যুক্ত ছিল সেই সময় যেসব কোচ বা প্লেয়ারদের সাথে তাদের সম্পর্ক ছিল তাদেরকেই কিন্তু ধরে ধরে আনা, এটাও একটা বাজে স্বভাব ম্যানেজমেন্টের। এটাও কিন্তু দেখতে হবে ম্যানেজমেন্টকে। তো এরপর চলে আসি যে মোহনবাগানের ডিফেন্সে কি হবে, কোন প্লেয়ার আসবে। তো মার্কাস মার্গুলো যেটা জানাচ্ছে যে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে গতকালই, তো নতুন করে কিন্তু যে সোয়াইপ ডিল বা এরকম কিন্তু কোনো ডিল হওয়ার সম্ভাবনা আর নেই। তো আরেকটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে যে কোনো প্লেয়ারকে যদি কোনো ক্লাব ফ্রি এজেন্ট করে দেয়, অর্থাৎ তাকে রিলিজ করে দিল, তারপর কিন্তু মোহনবাগান বা অন্য কোনো ক্লাব সেই প্লেয়ারকে সই করাতে পারে। এইভাবে কিন্তু ট্রান্সফারটা সম্ভব হতে পারে।
তো সেটা মার্কাস মার্গুলো জানিয়েছে যে এর মধ্যেও কিন্তু একটা বড় কোনো ট্রান্সফার আপডেট আসতে চলেছে, এবং সেটা কোন ক্লাবের সেটা কিন্তু তিনি জানাননি। তবে মনে করা হচ্ছে এটা মোহনবাগানেরই হবে, কারণ মোহনবাগানেরই কিন্তু এই সময় সবথেকে বেশি প্লেয়ারের দরকার। এবং কোন প্লেয়ার আসবে সেটা নিয়ে এতদিন বিভিন্ন রকম নাম উঠে এসছে, 3-4 জনের নাম উঠে এসছে, কোনো নামই কিন্তু এখনও অবধি সিলেক্ট হয়নি, এবং কে হবে কী হবে তাও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত নতুন কোনো নাম আবার ভেসে ওঠে কিনা। তবে এই মুহূর্তে যেসব নামগুলোর কথা বলা হয়েছিল প্রত্যেকটা নামই কিন্তু চাপা পড়ে গেছে। তো তাদের মধ্যে কি কেউ আসবে নাকি নতুন কেউ প্লেয়ার আসবে সেটা কিন্তু জানা যাবে আর 1-2 দিনের মধ্যেই। তো ম্যানেজমেন্ট কিন্তু এই বিষয়ে কিন্তু একদমই চুপ। আর সবশেষে চলে আসি আনোয়ারের খবরে। তো আনোয়ারের ব্যাপারটা নিয়েও কিন্তু এখনও অবধি কোনো ডিসিশন নিতে পারেনি পিএসসি। এটাও কিন্তু একটা বাজে ঘটনা ভারতীয় ফুটবলে, কারণ একটা ডিসিশন নিতে এতদিন কেন সময় লাগছে সেটাও বোঝা যাচ্ছে না। কারণ এই ব্যাপারটা কিন্তু অনেক দিন আগে হয়েছে, তারপর কিন্তু 22 তারিখ রেজাল্ট আসার কথা ছিল, 22 তারিখের পরও কিন্তু 10 দিন পেরিয়ে গেছে, এখনও কিন্তু কোনো রেজাল্ট আসেনি। তো যেই কেসটাই কিন্তু সলভ হয়ে গেছে যে আনোয়ার আলী একটা ভুল করেছেন, তিনি কিন্তু ঠিকভাবে চুক্তি করেননি, চুক্তি ভঙ্গ করেছেন, তারপরেও এতদিন ডিসিশন নিতে কেন সময় লাগছে সেটাই দেখার। এর মধ্যে কিন্তু রঞ্জিত বাজাজ আবার একটা টুইট করে বিতর্ক উস্কে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি জানিয়েছেন যে আনোয়ার ইস্যুতে যেদিকেই রায় যাক না কেন, তারপর কিন্তু আবার কিন্তু যে পক্ষের বিরুদ্ধে রায় যাবে সেই পক্ষ কিন্তু আবার উচ্চতর জায়গায় কিন্তু অ্যাপিল করতে পারে, এবং তার ফলে কিন্তু এটাই যে ফাইনাল রায় সেটা কিন্তু ধরে নেওয়ার কোনো মানে নেই। অর্থাৎ এই বিষয়টা কিন্তু চলতেই থাকবে। আনোয়ার আলীর কেরিয়ারও কিন্তু ক্ষতি হলো, তিনিও ঠিকভাবে খেলতে পারবেন না, এবং দুটো ক্লাবও কিন্তু ঝুলে থাকলো। তো এই জিনিসটা করে কার কী লাভ হলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো একটা ভদ্রভাবে খেলতে পারলে কিন্তু একটা প্লেয়ারের ভালো হতো। তিনি কিন্তু জাতীয় দলেরও প্লেয়ার, এবং জাতীয় দলেও কিন্তু খেলার সময় এই প্রভাবটা থেকেই যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত পিএসসি কবে রায় দেয়, তবে 1-2 দিনের মধ্যেই রায় দেবে এটাই কিন্তু শোনা যাচ্ছে। আর সবশেষে চলে আসি যে খবরটা, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু লখনৌয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, অর্থাৎ বড় ম্যাচে আয়োজন করা হচ্ছে একটা চ্যারিটি ম্যাচ হিসাবে। সেখানে কিন্তু মোহনবাগানের রিজার্ভ দলের প্লেয়াররাই খেলবে, সেটাই কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক সেই ম্যাচে মোহনবাগান না ইস্টবেঙ্গলকে জয়লাভ করে। যদিও ম্যাচটা চ্যারিটি ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হবে না, এবং যেহেতু লখনৌয়ের মাটিতে হবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলের নাম রয়েছে, তাই জন্য কিন্তু ম্যাচটার জন্য আগ্রহ কিন্তু প্রত্যেকের রয়েছে, এবং এই ম্যাচটি কিন্তু লাইভ দেখা যাবে ডিডি স্পোর্টস এবং ভারতীয় ফুটবল দলের যে ফেসবুক পেজ আছে সেই পেজ।